এখন আমরা পড়ব দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতবর্ষে বেড়াতে আসা বিভিন্ন পর্যটক, তাদের মধ্যে দুজনের নাম এবং তাদের সম্বন্ধে ভালো করে পড়ব। তাদের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের রূপটা কেমন ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, দুইজনের নাম আমরা জানবো, সেটা হচ্ছে আল বিরুনি, একটা হচ্ছে আল মাসুদি। সবার আগে আমরা জানবো যে আল মাসুদি সম্বন্ধে। এই ব্যক্তিবাবু কোথা থেকে এসেছিলেন? ঠিক আছে, বাগদাদ বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আল মাসুদি শুরু করেন তার যাত্রা। সেখানেই তার জন্ম। ঠিক আছে, সেখান থেকে শুরু করলেন তার যাত্রা। এবং তিনি কিন্তু প্রচুর জ্ঞানের অধিকারী ছিলেন, বিভিন্ন জ্ঞান ছিল তার মধ্যে। যেমন বলা হতো যে তিনি ছিলেন কি ইতিহাসবিদ ছিলেন, ভূগোলবিদ ছিলেন, পদার্থবিদ ছিলেন, সমস্ত বিষয়ে প্রায় তার প্রচুর জ্ঞান ছিল। বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন, শিখতেন এবং তার জ্ঞানের ভাণ্ডার কিন্তু আরও বাড়তে থাকে। ঠিক আছে, তিনি সময় নষ্ট কিন্তু করতেন না বাড়িতে বসে থেকে, সবসময় তিনি ঘুরতেন। এই হচ্ছে আল মাসুদি। তিনি ঘুরতে যাননি এমন কোনো জায়গা হয়তো বলা মুশকিল, যেমন ইরান, সিরিয়া, আর্মেনিয়া, সিন্ধু উপত্যকা, শ্রীলঙ্কা, আফ্রিকা, চীন, এমন অনেক জায়গা আছে আরও, যেগুলো হয়তো বোর্ডে আমি লিখিনি, তোমরা বই থেকে ভালো করে একটু পড়ে নিও। ঠিক আছে, প্রচুর জায়গা আছে, তিনি প্রচুর জায়গাতে তিনি ঘুরেছিলেন, অনেক জায়গা তিনি ঘোরেন এবং সেইখানকার পরিবেশ কেমন, সেখানকার অবস্থা কেমন, সব কিছু তিনি তার ডায়েরিতে লিখেন। দুর্ভাগ্য একটাই যে তার সেই সমস্ত লেখাগুলো কিন্তু সব উদ্ধার করা সম্ভব হয়নি, অনেক লেখাই নষ্ট হয়ে গেছিল অথবা খুঁজে পাওয়া যায়নি, এরকম হয়েছে। তার জন্য কিন্তু খুব একটা যে বেশি আমরা জানতে পারি সেটা কিন্তু না, তবে যতটুকু জানতে পারি ততটুকু কিন্তু পর্যাপ্ত, অনেকটাই বেশি জানতে পারি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, সেই সময় মানুষ কি করতো, ডায়েরিতে লেখালেখি করতো বা কোনো খাতায় লিখতো বা বিভিন্ন কোনো জিনিসের মধ্যে তাম্রপত্রে বা যে কোনো কিছু তারা লিখতো। সমস্যাটা কি, কারণটা কি, কারণ সেই সময় কিন্তু ফোন ছিল না। ফোন থাকলে হয়তো বলতো হ্যালো গাইস, চলে আসছি আমরা ইন্ডিয়াতে। ঠিক আছে, এরকম কিছু হয়তো বলতো, কিন্তু না, সেই সময় ফোন ছিল না, সেই সময় লেখার ব্যবস্থা ছিল, তাই তারা লিখতো। এই হচ্ছে কথা। আর ঘুরে নিয়ে এমন কোনো দেশ তো নাই, বললামই আমি এখনই। ঠিক আছে, তো তার লেখা একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বই, সেটা হচ্ছে আকবর উজ জামান। ঠিক আছে, তো আকবর উজ জামান এই ব্যক্তির লেখা একটা বই। এই বইটা 30টা খণ্ডে ভাগ ছিল, 30টি খণ্ডে ভাগ ছিল এই বইটি। খুবই ইম্পর্টেন্ট বই, তোমরা খুব ভালো করে এই অংশটা কিন্তু পড়বে। তার লেখা বইয়ের নাম কি, কতগুলো খণ্ড ছিল। এই বই থেকে আমরা সেই সময়ের সমকালীন ভারতবর্ষে অনেক চিত্র পাই। সেই সময়ের সমাজ কেমন ছিল, সেই সময় মানুষের চিন্তাভাবনা কেমন ছিল, কেমন পোশাক আশাক পরতো, সমস্ত কিছুই আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়াও এটাও জানতে পারি সেই সময় রাজারা কীভাবে শাসন করত, তাদের রাজ্যের অবস্থা কেমন ছিল, সেই সময় অনেক কিছুই জানতে পারি। যেমন ফর এক্সাম্পল মহিপাল, পাল বংশের একজন রাজা মহিপাল, তার সম্বন্ধে কিন্তু আমরা এই বই থেকেও জানতে পারি। এই বইতেও কিন্তু তার সম্বন্ধে লেখা আছে। তো তিনি বলে গেছেন যে মহিপালের রাজত্বকালে তার রাজ্য নাকি অনেক সমৃদ্ধশালী ছিল, অনেক খুশিতে বসবাস করত তার রাজ্যের লোকজন। তিনি কিন্তু এটা বলে গেছিলেন বা তার বই তিনি লিখে গেছিলেন। এ হচ্ছে আল মাসুদি। বেশি কিছু পড়তে হবে না, আমরা এখান থেকে শুধুমাত্র পড়ব তার বইয়ের নাম, তার বইয়ের কতগুলো খণ্ড আছে, তার বাড়ি কোথায়, কোন কোন দেশ ভ্রমণ করেন, এই সমস্ত বিষয় আমরা শুধু জানবো। ঠিক আছে, তার কোন কোন বিষয়ে জ্ঞান আছে, এগুলো একটু আমরা ভালো করে দেখে নিব। আর শুধুমাত্র কাহিনীটাকে বোঝার জন্য আমি তো বুঝিয়ে বললাম, একটু রিডিংটা পড়ে নিব, তাহলে হয়ে যাবে। এখন আমরা জানবো আল বিরুনি সম্পর্কে। এই আল বিরুনি ব্যক্তিটা কি কি দেখতে পায় ভারতবর্ষে এবং তার কতটা জ্ঞান ছিল, কোন কোন বিষয়ে, কোন দেশ থেকে তিনি আসেন। ঠিক আছে, সবটা আমরা এখন দেখব। তো মধ্য এশিয়ায় 973 খ্রিস্টাব্দে এই মহান ব্যক্তির জন্ম হয়। তার যে মাতৃভাষা, তার মাতৃভাষার নাম হচ্ছে খিয়ারিজম। মনে রাখবে, আল বিরুনির মাতৃভাষার নাম হচ্ছে খিয়ারিজম। এই ব্যক্তিকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, শুধু মাতৃভাষা খিয়ারিজম বাদ দিয়ে তার এত ভাষায় জ্ঞান ছিল যে আমাদেরকে দেখলে আমাদেরকেও লজ্জা লাগবে। যেমন হিব্রু, যে সমস্ত লোকরা ইহুদি হয় ওদেরকে হিব্রু বলা হয়, ওদের যে ভাষা তাদেরকে হিব্রু বলা হয়। ঠিক আছে, তো হিব্রু, সিরিয়ান, আরবি, ফরাসি, সংস্কৃত, এরকম বহু ভাষায় তার জ্ঞান ছিল, প্রচুর ভাষায় তার জ্ঞান ছিল। তাহলে ভাবো একটা ব্যক্তি এত ভাষায় কার জ্ঞান আছে। শুধু ভাষা, বিভিন্ন সাবজেক্ট, যেমন ধরে নাও ইতিহাস, ভূগোল, দর্শনশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, বিভিন্ন রকম বিষয়ে তার কিন্তু প্রচুর জ্ঞান ছিল।
তিনি সব বিষয় নিয়ে তিনি চর্চা করতেন, ইতিহাস এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু চর্চা করতেন খুব বেশি। তোমরা মনে রাখবে যে তার যে সবথেকে বিখ্যাত একটা বই কিতাব উল হিন্দ বা আকবরী বা তহবি হিন্দ, এই বইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষের কাছে। তিনি এই বইতে প্রচুর জিনিস লিখেছেন। তিনি যখন ভারতবর্ষে আসছিলেন, সুলতান মাহমুদ, এই যে ব্যক্তিটা সুলতান মাহমুদ, তিনি ভারতবর্ষে আক্রমণ করে, ঠিক আছে, তাকে গজনির সুলতান বলা হতো। তিনি আক্রমণ করে এবং তার সঙ্গে তিনি সহচারী ছিলেন, তাকে তিনি বন্দি করেছিলেন। মানে এই সুলতান মাহমুদ আল বিরুনিকে বন্দি করেছিল। প্রায় 13 বছর তিনি ছিলেন ভারতবর্ষে, 13 বছর তিনি ভারতবর্ষে ছিলেন এবং প্রচুর বিষয়ে তিনি জ্ঞান লাভ করেন। তিনি দেখেন ভারতবর্ষের লোকেদেরকে, তারা ভারতবর্ষের লোকেদের জীবনযাপন কেমন, তারা অন্য দেশের লোকেদের সম্পর্কে কেমন কী ভাবে, সব তিনি ভালো করে পর্যালোচনা করেন, বিভিন্ন বই পড়ে তিনি জানতে পারেন, ঠিক আছে। তিনি বলেছিলেন ভারতবর্ষের সব কিছু আছে, সব তুমি ভারতবর্ষে পাবে, শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে ইতিহাস। ভারতবর্ষের লোকেদের মধ্যে ইতিহাস সম্বন্ধে জ্ঞান খুবই কম, সেজন্য ভারতবর্ষের লোকরা বসান খায় বেশি। যত বাইরের দেশের শক্তি সব ভারতবর্ষের লোকেদেরকে লুটে নিয়ে যায়। ভারতবর্ষের লোকেদের ইতিহাস সম্পর্কে জ্ঞান খুবই কম। তোমাদেরকেও দেখবে ইতিহাস পড়তে ভালো লাগে না, তাই কি না? ইতিহাস কিন্তু পড়তে হবে সেজন্য, নাহলে কিন্তু বসান খাবে। এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত তিনি বিষয়গুলোকে বলে যান কিতাব উল হিন্দ এই বইয়ের মধ্যেই। এখন আমরা দেখব সুলতানি আমলে 1206 থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দে এই সময়কালের মধ্যে সুলতানরা ভারতবর্ষে, বিভিন্ন সুলতান রাজবংশ তারা ভারতবর্ষে শাসন করে। এই সময় ভারতবর্ষের কৃষিকাজ কেমন ছিল, শিল্প কী কী ছিল, বস্ত্র শিল্প কী কী আমরা দেখতে পাই, ঠিক আছে, খনিজ সম্পদ কী কী দেখতে পাই, কী কী জিনিসপত্র রপ্তানি হতো, কী কী আমদানি হতো, সবটা আগে আমরা জেনে নেব। তারপরে আমরা দেখব দার্শনিকদের কথা, তারা কি বলছে, ঠিক আছে। তো সর্বপ্রথম কৃষিকাজ। সেই সময় সুলতানি যুগে আগেকার সময়ের মতোই কৃষিকাজের কোনো সমস্যা ছিল না। ভারতবর্ষে জমির কোনো অভাব ছিল না আগে থেকেই, ঠিক আছে। তবে এখন একটু অভাব হয়ে গেছে, কারণ লোক সংখ্যা খুব বেশি, তো সেজন্য তো ছিল না। প্রচুর বন ছিল, জমি অনেক ছিল, ঠিক আছে। তো সেই জন্য কৃষিকাজের জন্য কিন্তু কোনো সমস্যায় ভুগতে হয়নি লোককে। ভালো কৃষিকাজ হতো, সমস্ত কিছু ভালো উৎপাদন হতো, প্রচুর সংখ্যায় উৎপাদন হতো, কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল সেই সমস্ত জিনিসের। এরপরে যেটা সেটা হচ্ছে কৃষিকাজ করতে গেলে আমাদের জলের প্রয়োজন হয়ে থাকে। মেইনলি সেই সময় কৃষিকাজের জন্য সব থেকে বেশি ডিপেন্ড থাকতো আমাদের ইন্ডিয়ার লোক, সেটা হচ্ছে বৃষ্টির জলের উপরে। ভালো যদি বর্ষাকাল হয় তাহলে ভালো ফসল হতো, আবার একটু বেশি ভালো বর্ষাকাল হয়ে গেলে কিন্তু আবার ফসল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওটা কিন্তু হলে মুশকিল। কম বৃষ্টি হলে ফসল নষ্ট হবে, বেশি বৃষ্টি হলেও ফসল নষ্ট হবে। তো মিডিয়াম লেভেলে যদি হয় তাহলে ঠিক আছে। তো মোটামুটি বৃষ্টির জলের উপরে কিন্তু ডিপেন্ড করতো আমাদের ভারতবর্ষের কৃষিকাজ। এরপরে যেটা সেটা হচ্ছে যে অনেক সময় কি হতো, জলের অভাব দেখা দিত, কোনো কোনো জায়গাতে জল কম থাকতো। তো সেখানে কি করা হতো, পারসিক চক্র বলে একটা যন্ত্র ব্যবহার করা হতো। গুগলে সার্চ করলে তোমরা পারসিক চক্রের ছবিটা দেখে নিতে পারবে, তো কেমন দেখতে হয়ে থাকে, অথবা বইয়ের মতো থাকতে পারে। তো পারসিক চক্র ব্যবহার করে একটা গোল একটা চক্র, সেটা ঘুরতো এবং জল তুলতো। সেই চক্রটাকে ব্যবহার করে তারা জল ব্যবহার করত, অথবা কূপের সাহায্যে, বিভিন্ন কূপের সাহায্যে, বিভিন্ন নালার সাহায্যে তারা জলসেচ করে কৃষিকাজ করত। এ গেল কৃষিকাজ ব্যবস্থা। শিল্প, ভারতবর্ষে বিভিন্ন শিল্প গড়ে উঠেছিল সেই সময়, ঠিক আছে। যেমন একটা বস্ত্র কিন্তু একটা শিল্প, বিভিন্ন রকমের বস্ত্র কিন্তু পাওয়া যেত। তারপরে বিভিন্ন রকমের চিনি থেকে শুরু করে আখ থেকে চিনি হতো, ঠিক আছে। আরও অনেক শিল্প আমরা ভারতবর্ষে দেখতে পাই। সব থেকে বেশি কুটির শিল্প ছিল, যেগুলো হাত দিয়ে জিনিসপত্র তৈরি করা হতো, এই সব আমরা দেখতে পেতাম। তো শিল্পের মধ্যে বস্ত্র শিল্পটা বেশি উন্নত ছিল আমাদের ভারতবর্ষে। বস্ত্রশিল্পে কী ছিল, বস্ত্রশিল্পের মধ্যে যে তিন ধরনের ভাগ ছিল। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সুতি, আরেকটা হচ্ছে রেশম, আরেকটা হচ্ছে পশম। এই 3 ধরনের বস্ত্র ছিল। সুতির বস্ত্র 3 রকমের হতো, একটা মোটা হতো, একটা মাঝারি হতো, আর একটা কী হতো, আর একটা একদম পাতলা হতো, যাকে মসলিন বলা হতো। খুবই ইম্পর্টেন্ট, মসলিন কী জিনিস, পাতলা সুতির কাপড়কে মসলিন বলা হয়। এই মসলিন যে সুতির কাপড়টা, এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পরিমাণে, সবথেকে ভালো কোয়ালিটির পাওয়া যেত বাংলাদেশে, মানে আমাদের বাংলার কথা বলা হচ্ছে, ঠিক আছে। ঢাকার দিকে বেশি পাওয়া যেত।
তো এই গেল কথা। এমনকি শুধু বাংলা না, গুজরাটও পাওয়া যেত, গুজরাটেও সুতি কাপড় ছিল। একটা জিনিস খেয়াল রাখবে, যে সমস্ত জায়গাতে সুতির কারখানা গড়ে ওঠে তার আশেপাশে বা কাছাকাছি অঞ্চলে সমুদ্র থাকা কিন্তু বাঞ্ছনীয়। সমুদ্র থাকলে সমুদ্রের যে পরিবেশ, যে সমভাবাপন্ন যে পরিবেশ, সেটা কিন্তু সুতির বস্ত্রের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হাওয়ার মধ্যে জলীয় বাষ্প না থাকলে সুতির যখন জামা কাপড় তৈরি করা হবে, সুতো তৈরি করা হবে, সেই সুতো কিন্তু ছিঁড়ে যাবে। তো সেই জন্য শুকনো অঞ্চলে সুতির জামা কাপড় কিন্তু বেশি কারখানা দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে সুতির বস্ত্র। মোটা মোটা যে সমস্ত সুতির বস্ত্র তৈরি হতো সেই বস্ত্রগুলো গরিব মানুষরা ব্যবহার করত এবং মাঝারি মাপেরগুলো মোটামুটি সবাই ব্যবহার করতো, ঠিক আছে। আর যারা পাতলা হতো সেটা বড়লোক সম্প্রদায় ইউজ করতো, যারা খুবই বড়লোক ধনী ওরা ইউজ করতো। তো রেশমের যে শিল্প, এটা সব থেকে বেশি আমরা দেখতে পাই দিল্লিতে, আর পশমের শিল্প সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কাশ্মীরে। তোমরা এগুলো মনে রাখবে। তারপর খনিজ সম্পদ, ভারতবর্ষে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যেত, লোহা থেকে শুরু করে, ঠিক আছে। তো সব থেকে বেশি লোহা পাওয়া যেত, লোহা, তারপরে সোনা, রূপো, এগুলো সব কিছু কিন্তু পাওয়া যেত, সীসা, তারপরে হচ্ছে তামা, এগুলো সব খনিজ সম্পদ পাওয়া যেত। ভালো করে একটু পড়ে নিও। আরেকটা জিনিস পড়বে, সম্বর বলে একটা হ্রদ আছে, ঠিক আছে, সেই হ্রদটা থেকে প্রচুর পরিমাণে লবণ তৈরি হতো। এই গেল একটা কথা। আর এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে সেই সময় সুলতানি আমলে ভারতবর্ষের ব্যাপক পরিমাণে ব্যবসা বাণিজ্য হতো। ভারতবর্ষের মধ্যেও হতো, ভারতবর্ষের বাইরের দেশের সাথেও হতো। ভারতবর্ষের বাইরে ইউরোপ মহাদেশের সাথে, এমনকি মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, বগদাদ, ওদিকে যে সমস্ত দেশগুলো আছে সেদিকের সাথে কিন্তু প্রচুর ব্যবসা বাণিজ্য হতো ভারতবর্ষের বণিকদের সাথে। এরপরে কিছু আমদানি করতো ভারতবর্ষ সেই সমস্ত বাইরের দেশ থেকে, যেমন দাস আমদানি করতো, তারপরে ঘোড়া আমদানি করতো, বারুদ আমদানি করতো, ঠিক আছে। তো বন্দুক আমদানি করতো বাইরের দেশ থেকে। আর ওরা বিক্রি করতো বস্ত্র, রেশম, চাল, মশলা, গম, এই সমস্ত জিনিসগুলো ভারতবর্ষের বণিকরা বাইরের দেশে বিক্রি করে আসতো। এই হচ্ছে সুলতানি যুগ। সেই সময় এইভাবে করে সব কিছু চলতো। তাদেরকে আজকে এইটুকুই অবধি বললাম। এর পরের দিন আমরা পড়ব সুলতানি যুগে যে সমস্ত পর্যটকরা ভারতবর্ষে আসে তাদের কাহিনী পড়ব, আর সেই সঙ্গে পড়ব মুঘলদের যে শাসন ব্যবস্থা সেটাও একটু দেখব, আর মুঘলদের সময় যে সমস্ত পর্যটকরা আসে সেটাও দেখব। এর পরের পার্ট 3 ভিডিওটা একটু বড় হবে, এই ভিডিওটা একটু ছোট হলো, তো তোমরা দেখে নিও, ঠিক আছে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।